সাহিত্য, প্রবন্ধ এর মধ্য থেকে সমাজের অনেক ত্রুটি ধরিয়ে দেওয়া যায়, অনেক হিউমার করা যায়, অনেক আলোচনা করা যায়। এর মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করা যায়, আবার হতাশও করা যায়। যুগে যুগে আমরা সেটা দেখেছি। বিশ্বখ্যাত কবি জন মিল্টন, ব্রিটেনের, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন তার যখন মাত্র 40 বছর বয়স তখন। কিন্তু তিনি সারা পৃথিবী আলোড়ন করে লেখা তার যে কবিতা দ্য প্যারাডাইস লস্ট, এটা প্রকাশিত হয়েছিল তিনি অন্ধ হওয়ার 20 বছর পরে। মাওলানা আবুল কালাম আজাদ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভারতের একজন অন্যতম সৈনিক, একজন সাহিত্যিক, একজন লেখক, তার লেখা যে বই ইন্ডিয়া উইন্স ফ্রিডম, সে বইয়ের একটি অংশ নিষিদ্ধ ছিল। উনি নিজে নিষিদ্ধ করেছিলেন, লেখক নিজে বলেছেন যে আমার মৃত্যুর এত বছর পরে এই পাঠটা প্রকাশিত হবে, 30 বছর পরে এই অংশটি প্রকাশিত হবে। সুতরাং বইয়ের মধ্যে থেকে অনেক কিছু হয়, শুধু কবি এবং নেতা কেন, কবিও নেতা না বা নেতাও কবি না, আরও অনেক কিছু এই বইয়ের মধ্যে দিয়ে মানুষের সামনে আমরা তুলে নিয়ে আসতে পারি। আর সবচেয়ে বড় দায়িত্বশীল কাজটি করেন প্রকাশকরা, যিনি লেখক তার চিন্তা চেতনাকে যে প্রকাশক সাহস করে সামনে ধরেন, আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন মূল পৃষ্ঠপোষক আমাদের সাহিত্য জগতের, আমাদের মনন পরিবর্তনের, আমাদের অগ্রগতি কিংবা আমাদের থেমে যাওয়া এইসবের মধ্যে। কারণ আমরা কিছুদিন আগেও তো দেখেছি, এই কিছুদিন আগেই আমাদের এক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন পালিয়ে যাওয়া সরকারের, তিনি বলেছেন ভারতের বিজয় মানে আমাদের বিজয়, ভারতের উন্নয়ন মানে আমাদের উন্নয়ন। বুঝতে পেরেছেন তো? এইভাবে ঠিক এই বাক্যে তিনি বলেছেন। তেমনটা আমরা দেখেছি এখনকার পররাষ্ট্র বিষয়ক জন্য উপদেষ্টা, তার বক্তব্য আমরা দেখি। এর মধ্য থেকে নির্যাস নিয়ে নিতে হবে আমাদেরকে যে আসলে আমরা কোনটা অনুসরণ করব, কোনটাকে সত্য বলে ধরে নেব। কবি ও নেতা ও কবির মধ্যে কালাম ফয়েজি সাহেব অনেক কিছু লিখেছেন। এর আগেও তার একটি গ্রন্থ আমার পড়ার সুযোগ হয়েছে, সেটির নাম হচ্ছে শ্রেষ্ঠ বাঙালি, যতটা মনে পড়ে। সেখানেও তিনি কিছু বরেণ্য ব্যক্তিদের জীবনী সম্পর্কে লিখেছেন, 101 জন সম্ভবত। তার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে। আজকে বাংলাদেশের প্রেক্ষিতে তরুণ এবং চিন্তাশীল লেখকদের অনেক বেশি প্রয়োজন বলে আমি মনে করি। কারণ কোনো কিছুকে থামিয়ে দেওয়ার জন্যে কিংবা কোনো কিছুকে অগ্রসর হওয়ার জন্য যে একটা প্রেরণা লাগে, সেই প্রেরণাটা লেখনীর মাধ্যমে অনেক কিছু হয়। আমরা এক সময় বই পড়েছি, আপনারা এই প্রজন্মের অনেকে দেখেন নাই আমাদের প্রাথমিক শিক্ষা জীবন কিংবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা জীবন। পায়ের যে স্পঞ্জ থাকে, স্পঞ্জ 2 বেল্টের, সেই স্পঞ্জ কখনো পোড়া দিয়ে জোড়া লাগিয়ে পায়ে পড়েছেন? এই প্রজন্মের অনেকে পড়েন না, এখানে হয়তো অনেকে পড়তে পারেন। পুড়ে গিয়েছে, বাসায় গেলে মায়ের চর, বাবার পিটুনি, বড় ভাইয়ের বকুনি না খেতে হয়। এই জন্য এই স্পঞ্জ আগুনে পুড়ে জোড়া লাগিয়ে সঠিক করে তারপরে বাড়িতে গিয়েছি। স্কুল থেকে যখন বাড়িতে ফেরত গেছি, ঝমঝমে বৃষ্টি নেমেছে, গায়ের জামা খুলে বইগুলোকে সঠিক রেখেছি, খাতা বই কলম সঠিক রেখেছি, শরীর ভিজতে দিয়েছি কিন্তু বই ভিজতে দেইনি। মনে করে দেখেন, দাদার আমার চেয়ে আরও বেশি মনে থাকার কথা। রাস্তার পাশ থেকে কলা গাছের পাতা কিংবা কচু পাতা বড়, সেটাকে মাথায় ছাতা হিসেবে ব্যবহার করে বাড়িতে ফিরেছি। আমরা ফুটবল খেলেছি মাঠে, আমরা মাছ ধরেছি খালে, বিলে, পুকুরে। আর আমাদের সন্তানরা এখন বলে মাছ পাওয়া যায় বাজারে আর পাওয়া যায় ফ্রিজে। কারণ তারা খেলার মাঠ চেনে না, তারা নদী পুকুর চেনে না। আমরা বৃষ্টির মধ্যে পা ভেঙে গেছে, পা মুচকে গেছে, বাসায় গিয়ে বলিনি ফুটবল খেলার কারণে। যদি বাসা থেকে আবার বকা দেয়, শখ করে কখনো কখনো যখন বিড়ি সিগারেট খেয়েছি, 4 জন 5 জনে ভাগ করে খেয়েছি। একটা 2টো টান দিয়ে ওর কাছে, ও 2টো টান দিয়ে এর কাছে, ও 2টো টান দিয়ে ওর কাছে, এইভাবে চলেছে। এটা একটা আনন্দ ছিল, নেশা না। সুতরাং জীবনে কিছু আহরণ করার যে উপাদান, সেটা কিন্তু প্রত্যেকটি মানুষ তার জীবন যেভাবে আবর্তিত হয়েছে এবং হচ্ছে এখনও, তার মধ্য থেকেই নিজে অনেক কিছু খুঁজে নিতে পারেন। তা আমি মনে করি 53 বছরের ইতিহাসে বাংলাদেশে অনেক অনেক অগ্রগতি হয়েছে। একজন বক্তা এখানে বলেছেন তেমন কিছু আমরা হইনি বা পাইনি, আমি তার সঙ্গে বিনয়ের সঙ্গে দ্বিমত করছি। 1974-এর পরে বাংলাদেশে আর দুর্ভিক্ষ হয় নাই, কিন্তু জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে, দ্বিগুণেরও বেশি হয়েছে, কিন্তু আর দুর্ভিক্ষ হয় না। এটা আমাদের প্রাপ্তি না।
জিয়াউর রহমান সাহেব খাল খনন করে বাংলাদেশে প্রতিবেশী দেশ থেকে পানিতে যে আমাদেরকে ভাসিয়ে নিত সেটা অনেকটা সংরক্ষণ করেছেন। এটা আমাদের প্রাপ্তি না, আমাদের এটা প্রাপ্তি না যে দুই দলীয় একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল শত অন্যায় জুলুম নির্যাতনের মধ্যেও। একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ এবং তাদের মিত্র শক্তিরা। এই গণতান্ত্রিক পদ্ধতিটা তো মার্কিন যুক্তরাষ্ট্রেও আছে, ব্রিটেনেও আছে, পৃথিবীর বহু দেশে আছে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা। সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি পাকিস্তানি আমলের স্বৈরশাসন থেকে। এটা আমাদের প্রাপ্তি না। আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটা আমাদের জনসংখ্যার যে লাভজনক ব্যবহার, সেটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পেরেছি, যদিও সরকারি পর্যায়ে এর অবদান নিতান্তই কম। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি তরুণ সন্তানরা আমাদের পরবর্তী প্রজন্ম, তারা বিদেশে রয়েছেন। হাড় ভাঙা পরিশ্রম করে তারা যে রেমিটেন্সটা পাঠান, সেটা দিয়ে আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হয়। এটা আমাদের প্রাপ্তি না, নিঃসন্দেহে আমাদের প্রাপ্তি অনেক দিক থেকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশ ভূপ্রাকৃতিক অবস্থানের কারণে সারা পৃথিবীর কাছে অত্যন্ত লোভনীয় একটি জায়গা। এই বাংলাদেশ হচ্ছে সেই জায়গা যেখান থেকে একসময় মসলিন সহ অন্যান্য জিনিস এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো পর্তুগিজ ব্যবসায়ীদের নেতৃত্বে, যে কারণে এই জায়গাটাকে সিল্ক রুট বলা হতো। সিল্ক রুট, এই সিল্ক রুট তৈরি করার এখন আবার নতুন উদ্যোগ নিয়েছে আমাদের প্রতিবেশী চায়না। আপনারা জানেন, তারা সেই একই রুট, যে রুটে ওই সিল্কের প্রচলনটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, এই ভারতবর্ষের মধ্যে থেকে, যে ভারতের অংশ আমরাও ছিলাম, সেই জায়গাটাকে আবার পুনরুদ্ধার করেছেন। এগুলো জানতে হলে বই পড়তে হবে, এগুলো জানতে হলে আর্কাইভে যেতে হবে। সব কিছু হাতের মুঠোয় চলে এসেছে, এই কথাটা বললে সব সময় ঠিক হবে না, কারণ হাতের মুঠোয় অনেক অসত্য প্রকাশ হয়। বইয়ের মধ্যে অসত্য প্রকাশে প্রকাশকের যেমন সংকোচ থাকে, লেখকেরও তেমনি সংকোচ থাকে যে এইটা বোধহয় বলা ঠিক হবে না। হয়তো পাণ্ডুলিপির চূড়ান্ত পর্যায়ে তিনি সেটা বাদ দেন, কিন্তু আপনার এই হাতের যন্ত্রটায় ওটা ছেড়ে দিলে এটা সংশোধনের সুযোগ আর হয় না। একবার চলে গেলে আর সংশোধনের সুযোগ হয় না। ওই এক লোক হজ করে ফিরেছেন, পবিত্র হজ সেরে ফিরেছেন, ফিরে এসে তার স্ত্রীকে ডাকছেন, এই আকবরের মা, আকবরের মা, এদিকে আসো, জলদি আসো। তার স্ত্রী খুব অসন্তুষ্ট। তো কী ব্যাপার, হজ করে আসার পরে এখন এইভাবে ডাকে? আগে ডাকতো সুইট হার্ট, তারপরে বলতো হে আমার প্রিয়তমা, তারপরে হেমাঙ্গিনী বা আদরিনী বলে ডাক দিত। এখন একেবারে সরাসরি আকবরের মা। ব্যাপারটা কি? উনি এক ফাঁকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি হজ করার পরে তোমার মধ্যে এমন কি পরিবর্তন হলো যে তুমি নাম ধরে ধরে আমাকে ডাকছো? উনি চট করে উত্তর দিলেন, হজের পরে আর মিথ্যা কথা বলা যায় না। অর্থাৎ সারা জীবন যে স্ত্রীকে এত আদর করে ডেকেছেন, ওটা ছিল মিথ্যা, প্রতারণা। মিথ্যা এবং প্রতারণার রাজনীতি এই দেশে প্রবর্তন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সত্যি কথা যদি বিচার করেন, বাস্তব ভিত্তিতে যদি বিচার করেন, নিরিখে, যে কোনো কিছু নিরিখে, ভারতকে দোষারোপ করবেন তো পরে। ভারতের দালাল হয়ে এখানে কারা কাজ করেছে তাদের বিচার হওয়া উচিত। আগে সবার আগে বিচার করতে হবে তাদের। ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, এই কূটনৈতিক বোঝাপড়ার মধ্যে উঠানামা থাকবে, কখনো বিরূপ হবে, কখনো উজ্জ্বল হবে। এইটাই স্বাভাবিক, এইটাই স্বাভাবিক। আমি তো কালকেও দেখেছি কলকাতার ব্যবসায়ীরা বড় সভা করে সেখানে বলছেন যে আমরা পথে বসে গেছি, আমাদের হোটেল রেস্টুরেন্ট ব্যবসায় ধস নেমেছে, আমাদের প্রাইভেট নার্সিংহোমগুলোতে, আমাদের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে, আমাদের ট্যুরিস্ট স্পটগুলোতে এখন আর বাংলাদেশি আসে না, আমাদের অবস্থা খুব খারাপ। আমরা এই সরকারকে বলবো অবিলম্বে সম্পর্ক স্বাভাবিক করেন। তারা যেটা করেছে এটার কূটনৈতিক জবাব আমরা দিয়েছি। আমরা বলেছি ভিসা সীমিত করো ভারতের জন্য, আমরা বলেছি পাকিস্তানিদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা এখন আর থাকা উচিত না। এইভাবে সমালোচনা করাটা ভালো, এইভাবে সমালোচনাটা করলে আমরা তাদেরকে লজ্জাও দিতে পারি। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব আজকে বাংলাদেশে খুব সকাল থেকে আলোচনায় বসেছেন। তারা নিঃসন্দেহে একটা কথা অত্যন্ত পরিষ্কার, আমরা রক্ত দিয়ে, জীবন দিয়ে, মা বোনদের সম্ভ্রম দিয়ে এই দেশটার স্বাধীনতা অর্জন করেছি। কারো রক্তচক্ষু দেখার জন্য নয়, কারো চোখ রাঙানি দেখার জন্য নয়। সেটা যে কোনো দেশ হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, দেশের বাইরে আমাদের বন্ধু আছে করে প্রভু নাই। শহীদ জিয়াউর রহমান বীরুত্তম দৃঢ়তার সঙ্গে এই কথাটি প্রথম এই অঞ্চলে বলেছেন।
যে আমাদের দেশের বাইরে কোনো প্রভু নেই, বন্ধু থাকতে পারে, প্রভু নেই। তো আমরা তো সেই জাতি। সেইখান থেকে কালাম ফয়েজির মতো লোকেরা সাহস করে যে কথা বলেন, সেই কথার মধ্যে অনেক সময় ছোট ছোট জিনিস থাকে যেটা একত্রে সম্মিলিত করা যায় ইচ্ছা করলে। আমি বক্তব্য বাড়াবো না। ওনার সর্বশেষ যে লেখাটি সেটা রাজনৈতিক দিন নিয়ে। উনি এক জায়গায় লিখেছেন, যুদ্ধের ময়দান ও রাজনীতির মাঠ এক না, এক নয় বলে সৈনিক ও রাজনৈতিক সমান নন। সৈনিক প্রয়োজনে যুদ্ধে, আর রাজনীতিকদের প্রয়োজন নেতৃত্বে। রাজনীতিবিদ বাগে পেলে সমঝোতার পথে পা বাড়ান। সৈনিকের হাতে শোভা পায় অস্ত্র এবং তিনি অস্ত্রের উত্তম ব্যবহার বলে উত্তম সৈনিক। এজন্য ইচ্ছা করলে একজন সৈনিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন, একজন রাজনীতিক সৈনিক হতে পারেন না। এই 4-5 লাইন লেখার মধ্যে আমার একটা আপত্তি আছে। একজন সৈনিক যে রাজনীতিবিদ হতে পারেন এবং ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রাণপ্রিয়, সবচেয়ে আদরের, সম্মানের, শ্রদ্ধার নেতা হতে পারেন, তার প্রমাণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যুদ্ধের সময় অস্ত্র হাতে নিয়েছেন আপনার লেখা অনুযায়ী, আবার রাজনীতির সময় যেখানে যেটা করা প্রয়োজন সেটা করেছেন। না নিজের জীবনের ভয় করেছেন, না বাংলাদেশের মানুষের জীবনে কোনো ঝুঁকি আসুক সেইটাকে ঠেকিয়ে রাখার চেষ্টা যা করা সেইটা বরং উল্টোভাবে করেছেন। তো সৈনিক হলে কেন হতে পারবেন না? সৈনিক হয়ে যোদ্ধা হয়েছেন এমন অনেক ইতিহাস পৃথিবীতে আছে। দেখেন বিচার করে, উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রধান উপদেষ্টা বা প্রধান সেনাপতি হিসেবে কাজ করেছেন, কিন্তু যুদ্ধের পরে উইনস্টন চার্চিল কিন্তু আর নির্বাচনে জয়লাভ করতে পারেন নাই। তার বেলায় এই কথা প্রযোজ্য হতে পারে, কিন্তু শহীদ জিয়াউর রহমানের বেলায় না। তিনি প্রয়োজনে অস্ত্র ধরেছেন, প্রয়োজনে আবার কোদাল হাতে নিয়ে দেশের মানুষের মধ্যে উন্মাদনা, প্রেরণা এবং দেশের ভালোর জন্য কোদাল হাতে নিয়ে খাল কেটেছেন, নিজে পরিশ্রম করেছেন। সুতরাং এই কথাটার সঙ্গে আমি একটু বিনয়ের সঙ্গে দ্বিমত পোষণ করি। আর কবির কথা আপনি লিখেছেন বিভিন্নভাবে। কবি আমরা সবাই, যারা আর কিছু না পারি অন্তত বাথরুমে গিয়ে একটু গুনগুন করি। তো সেই গুনগুনের মধ্যে শুধু তো সুর থাকে না, শব্দ থাকে, বাক্য থাকে। তো ওইটাই তো একটা কবি, ওইটাই তো একটা কবিত্বের প্রমাণ। সুতরাং এগুলোকে পৃষ্ঠপোষকতা করতে হবে। কালাম ফয়েজিকে ধন্যবাদ, তিনি এর আগেও লিখেছেন, এখনও লিখছেন, এবং তার মধ্যে যে বহুমুখী প্রতিভার বিভিন্ন স্ফুরণ আছে এটা তিনি ধীরে ধীরে প্রমাণ করছেন। আজকের এই অনুষ্ঠানে এসে আমরা তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করছি। শুধুমাত্র বই কেনা নয়, বই কিনে সে বইটাকে পড়া, এটা হলো মূল দায়িত্ব। অনেকের বড় বড় লাইব্রেরি আছে, লাইব্রেরির সামনে দাঁড়িয়ে দেখি টিভিতে সাক্ষাৎকার দেন, কিংবা বাসায় বসে ভার্চুয়ালি টকশোতে যুক্ত হলে তার পেছনে লাইব্রেরি দেখা যায়। কিন্তু লাইব্রেরির সবগুলো বই কোনো মানুষের পক্ষেই পড়া সম্ভব নয়, কিন্তু পড়া উচিত যতটুকু সম্ভব। আসুন আমরা সে পাঠের অভ্যাসটা গড়ে তুলি, তাহলে কালাম ফয়েজির মতো এরকম লুকিয়ে থাকা আরও অনেক প্রতিভা আমরা হয়তো খুঁজে পাবো, এবং তাদের কাছ থেকে কিছু আহরণ করে আমরা আমাদের জন্য, দেশের জন্য, এবং সবচেয়ে বড় কথা সমাজের জন্য কিছু কাজ করতে পারবো। সেই প্রত্যাশায় আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনায় আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।